প্রজন্ম আমরা কেন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবো? এর কোনো যুক্তি নেই। ভারতের যে সহায়তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, সেটা একটা বিজনেস ট্রানজাকশন ছিল। ভারত চেয়েছিল 1947 সাল থেকে পাকিস্তানকে ডিভাইড করবার জন্য। বাংলাদেশে সুপরিকল্পিতভাবে কালচারাল অ্যাগ্রেশন চালানো হয়েছে। বাংলাদেশের যে ভারতীয় সাম্রাজ্যবাদ, যেটাকে আমি ভারতীয় হেজেমনি বলি, মূল ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মিডিয়া। রাজা রামমোহন রায় এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান তৈরি করেছিলেন। হিন্দু জাতীয়তাবাদের বয়ান বাঙালি মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানকে এক ধরনের এলিয়েন হিসেবে তাদেরকে বৃত্তের বাইরে রাখা হয়েছিল। কারণ বাহাদুর শাহ পাক সিপাহী বিপ্লবের মূল নেতা ছিলেন শেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ। এই কথাগুলো এজন্য বললাম যে যুগে যুগে স্বাধীনতার জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন এবং এবার জুলাই বিপ্লবে মূলত আমাদের সন্তানেরা জীবন দিয়েছে এবং প্রত্যেকবারই জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। তো আজকে আমি যখন আসছিলাম যাত্রাপথে, আমাকে ওসমান জিজ্ঞাসা করছিল যে আপনি যে হঠাৎ করে লিখলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটা কি আপনার তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল? মানে যেটাকে বলে ইম্পালস, যে একটা ইম্পালস থেকে আপনি লিখেছিলেন, নাকি এর পেছনে আপনার একটা চিন্তা চেতনা ছিল যার জন্য আপনার তখন মনে হয়েছিল যে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি? তার জবাবটা হচ্ছে যে শাহবাগের নেচারটা ছিল, মানে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে নেচারটা ছিল, সেই নেচারের মধ্যে থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা বাংলাদেশের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ। কারণ আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশের যে ভারতীয় সাম্রাজ্যবাদ, যেটাকে আমি ভারতীয় হেজেমনি বলি, যে ভারতীয় হেজেমনি যে শিকড় গেড়ে বসেছিল দীর্ঘ সময় ধরে, এই শিকড় গেড়ে বসার মূল ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মিডিয়া। তাহলে সর্বপ্রথম আপনাকে কালচারাল অ্যাগ্রেশন চালাতে হবে। আপনি কালচারাল অ্যাগ্রেশন চালানোর পরবর্তীতে হেজেমনিক অ্যাগ্রেশনটা আসবে। তো স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশে সুপরিকল্পিতভাবে কালচারাল অ্যাগ্রেশন চালানো হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, এটা ছিল বয়ানের একটি দিক। অর্থাৎ পাকিস্তান থেকে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম তার লজিক হিসেবে, তার যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বয়ান। অথচ এটা গেল একটা। আর দ্বিতীয় বয়ান যেটা ছিল এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার বা কালচারাল অ্যাগ্রেশন প্রতিষ্ঠা করবার, সেটা ছিল ভারতের প্রতি কৃতজ্ঞতা। স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ছিল বাঙালি জাতীয়তাবাদের পশ্চিমবঙ্গে, বিশেষত কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এবং এটার নেতৃত্ব যাকে বলা হয় রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান তৈরি করেছিলেন। বেসিক্যালি এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানটা ছিল হিন্দু জাতীয়তাবাদের বয়ান। বয়ানের মধ্যে মুসলমানকে এক ধরনের এলিয়েন হিসেবে তাদেরকে বৃত্তের বাইরে রাখা হয়েছিল, ইনক্লুসিভ করা হয়নি, এর মধ্যে ঢোকানো হয়নি। আপনারা যদি এখানে সবাই ছাত্রছাত্রী যারা অনেক পড়াশোনা করেন এবং ভবিষ্যতে গবেষণা করবেন, আপনারা যদি তখনকার বই পুস্তক পড়েন তাহলে দেখতে পাবেন যে সেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা নাই। ইন্টেলেকচুয়ালদের একটা বড় জায়গা ছিল, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এই ইন্টেলেকচুয়ালরা যে বয়ান তৈরি করেছিল, সেই বয়ানটা মূলত হিন্দু জাতীয়তাবাদের বয়ান বাঙালি মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা গেল একটা। আর দ্বিতীয় যে ভারতের প্রতি কৃতজ্ঞতার বয়ান, এবং এটা এমন এক কৃতজ্ঞতা যেটা প্রজন্মের পর প্রজন্ম এই কৃতজ্ঞতা শেষ হয় না। আজ পর্যন্ত ভারতীয় কৃতজ্ঞতার গল্প আমাদেরকে শুনতে হয়। পৃথিবীর অনেক দেশে বিভিন্ন জিওপলিটিক্যাল কারণে কোন দেশ আরেকটি দেশকে যুদ্ধে কিংবা সিভিল ওয়ারে সহায়তা করে, এবং সহায়তার পিছনে জিওপলিটিক্যাল কারণ থাকে।
এখানে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার থাকে না। ভারতও যে বাংলাদেশকে সহায়তা করেছিল 1971 সালে জিওপলিটিক্যাল কারণে, কারণ ভারত চেয়েছিল 1947 সাল থেকে পাকিস্তানকে ডিভাইড করবার জন্য। কারণ ভারতের উদ্দেশ্য ছিল সাউথ এশিয়াতে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা, এবং এই যে ভারতীয় যে হেজেমনিক ডিজাইন বা ডিজায়ার, এটার বিরুদ্ধে যে রাষ্ট্রটি লড়াই করেছিল সেই রাষ্ট্রটি হলো পাকিস্তান। পাকিস্তানকে ডিভাইড করা ভারতের জন্য দরকার ছিল, এক নম্বর। দু নম্বর হচ্ছে ভারতের যে সেভেন সিস্টার, এই সেভেন সিস্টারের সাথে মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নাই বা অত্যন্ত ন্যারো যোগাযোগ আছে, যেটা আমাদের উত্তরে চিকেন নেকের মধ্যে দিয়ে, খুবই ন্যারো চিকেন নেকের মধ্যে দিয়ে, এবং চিকেন নেক কেটে গেলে তাহলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর তৈরি করা, যে করিডোরের মাধ্যমে ভারতের মেইনল্যান্ড থেকে সেভেন সিস্টারের দিকে তারা যাতায়াত করতে পারবে, তাদের পণ্য নিতে পারবে, জনগণ যেতে পারবে, তাদের সেনাবাহিনী যেতে পারবে। এবং এর ফলে যেটা হবে, একটা হলো ইকোনমিক্যালি ভারত উপকৃত হবে, কারণ তারা পণ্য আনা নেয়া করতে পারে। মানে তারা আমাকে সহায়তা করেছিল। তার মানে আমি ব্যবসায়িক ভাষায় যদি বলি, তাহলে 1971-এ ভারতের যে সহায়তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, সেটা একটা বিজনেস ট্রানজাকশন ছিল। এখানে যারা আপনারা বিজনেস স্টাডিজ পড়েন, তারা ট্রানজাকশনের মানে আপনারা জানেন, যেটা একটা ট্রানজাকশন ছিল। ভারত আমাদেরকে সহায়তা করেছে যুদ্ধ করবার জন্য। উল্টো দিকে তারা যেহেতু পাকিস্তানকে ডিভাইড করতে পেরেছে, বাংলাদেশে একটা দুর্বল একটা ভাসাল স্টেট তৈরি করতে পেরেছে, এই জন্য ভারতের বেনিফিট ছিল। তো বিজনেস ট্রানজাকশন যখন হয়, তখন কি এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কৃতজ্ঞতার কথা বলে নাকি? দুই ব্যবসায়ী যখন ট্রানজাকশন করে, সেখানে কেউ কাউকে বলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ? তো যদি না বলে থাকে, তাহলে প্রজন্মের পর প্রজন্ম আমরা কেন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবো? এর কোনো যুক্তি নেই। প্রকাশ ছিল, ফাইনাল প্রকাশ, যার মাধ্যমে তারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে, বাংলাদেশের ইসলামী শক্তিকে তারা হীনবল করতে চেয়েছিল, ইসলামকে দুর্বল করতে চেয়েছিল, আমাদের ইসলামিক মূল্যবোধ উৎখাত করতে চেয়েছিল। সেটার প্রজেক্টের নাম হলো গণজাগরণ মঞ্চ, যেটা শাহবাগে মঞ্চস্থ হয়েছিল 2013 সালে। এবং যে কোনো কারণেই হোক, আমি এই বিষয়টি আমি বুঝতে পেরেছিলাম, হয়তো আরো অনেকেই বুঝতে পেরেছিলেন, কিন্তু আমার কাছে প্রকাশ করার হাতিয়ার ছিল। সেই হাতিয়ারটা ছিল আমার দেশ পত্রিকা। আমি সেটা প্রকাশ করতে পেরেছিলাম, অন্যরা হয়তো বা প্রকাশ করতে পারেন নাই। কারণ আমি এরকম দাবি করব না যে আমি একমাত্র বুঝতে পেরেছিলাম এই ফ্যাসিবাদী চরিত্র বাংলাদেশে আর কেউ বুঝতে পারে নাই, এমন দাবি করাটা বেয়াদবি হয়ে গেল। তো কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে সেই ফ্যাসিবাদী যে চেতনা, ওই চেতনাকে উপজীব্য করে, ওই চেতনাকে উপলক্ষ করে শেখ হাসিনা পরবর্তী 11 বছর, অর্থাৎ 2013 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে একটি চরম অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিতে পেরেছিল। তারা ফ্রেন্ডশিপ ট্রিটি চুক্তি নাম দেয়। বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের মনে আছে 25 বছর মেয়াদী ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল। নেপালের সাথেও তাদের ফ্রেন্ডশিপ ট্রিটি আছে, ভুটানের সাথেও ফ্রেন্ডশিপ ট্রিটি। বাট এই ফ্রেন্ডশিপ ট্রিটিগুলি বেসিক্যালি ইজ এ হেজেমনিক কন্ট্রাক্ট। আমি এগুলোকে হেজেমনিক কন্ট্রাক্ট বলি। তো ভুটানের যে হেজেমনিক কন্ট্রাক্ট, এটাতে লেখা আছে যে ভুটান কোনো বিদেশি রাষ্ট্রের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে তাকে ভারতের পারমিশন নিতে হবে। ভারতের প্রায়র পারমিশন নিলেই ভুটান এমবাসি করতে পারবে। মানে ইন্ডিয়ান পারমিশন ছাড়া ভুটান কোনো দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করতে পারবে না। আমি যদি আমার পররাষ্ট্র চালাতে না পারি, তাহলে নীতি চালাতে না পারি, তাহলে এটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টেট হতে পারে না। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আজ পর্যন্ত ইভেন টুডে ভুটানের সঙ্গে
ইউএনএ জাতিসংঘের যে 5টা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র আছে, স্থায়ী নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী দেশ, কে কে? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। 5 দেশের কারো সঙ্গে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। কারণ হচ্ছে ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক রিলেশন চায় না, এবং সেটা না চাওয়ার কারণ হচ্ছে মূলত ইন্ডিয়া চায় না যে চীনের সাথে ভুটানের ডিপ্লোম্যাটিক রিলেশন হোক, এটা ইন্ডিয়ার পলিসিতে নাই। তো যেহেতু চীনের সাথে সে বাধা দিতে চায়, এই জন্য সে 5 দেশের সবগুলোর সাথে বাধা দিয়েছে, এবং 5 দেশের কারোর সাথেই তাদের ডিপ্লোম্যাটিক চুক্তি নাই। সুতরাং আমার রিসার্চে আমি দেখেছি যে ভুটানের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা কমপ্লিটলি এ হেজেমনিক রিলেশনশিপ। সুতরাং ভুটানের উপরে তারা কন্ট্রোল করছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, তখনও শেখ হাসিনার সরকারের পতন হয় নাই, 2 বছর আগে রিসার্চ, যে বাংলাদেশের সাথে কোনো ফর্মাল হেজেমনিক ট্রিটি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে, আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া। এটাই ছিল বাংলাদেশের অবস্থান শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল। এই কারণেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ভারত। এবং ভারতীয়, আমি সরাসরি বলছি, 2014 সালে ভোট দিতে পারি নাই আমরা, 2018 সালে আগের রাতে ভোট হয়ে গেছে, ইলেকশনের আগের রাতে। 2024 সালে আমরা আবার ভোট দিতে পারি নাই। পারদর্শী হতে হবে, এবং তাহলে পরেই আমরা একটা বাঙালি মুসলমানের রেনেসা স্বপ্ন আমরা দেখতে পারি। এবং সেই কারণে এখানে যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছ থেকে আমি আরো শুনতে চেয়েছিলাম। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, কারণ আমি তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। কাজে আপনাদের সাথে আমার বিরাট কি বলবো, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আপনাদের জেনারেশনের আশা, আকাঙ্ক্ষা, ব্যথা, বেদনা, স্বপ্ন, এটা আমি আরো বেশি করে জানতে চাই। তো আজকে আমি খুশি হতাম যদি আপনাদের দিক থেকে আরো বক্তারা আজকে বক্তৃতা দিতেন, তাহলে আপনাদের যে আশা, আকাঙ্ক্ষা, আপনাদের কল্পনা, স্বপ্ন, এটা সম্পর্কে আমি আরো বেশি জানতে পারতাম। তো হয়তো ভবিষ্যতে এই সুযোগ আমার আবার হবে আপনাদের কাছ থেকে শুনবার জন্য। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে, এই জুলাই বিপ্লব যদি সফল করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনার যে বাঙালি মুসলমান আইডেন্টিটি, এটা আপনাকে আগে ধারণ করতে হবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম নিজেকে বলেছিলেন সুলতানে বাংলা। তার আগে এই অঞ্চলকে কি বলা হতো জানেন? গৌড় বলা হতো। গৌড় দেশ বলা হতো, বাংলাদেশ বলা হতো না, গৌড় দেশ বলা হতো। তার আগে শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সুলতান হওয়ার আগে যারা রাষ্ট্র চালাতো, সেই সেন বংশ নিজেদেরকে গৌরেশ্বর বলতো, অর্থাৎ গৌরের ঈশ্বর। সুতরাং এই যে বাংলা যারা বলে, তারা এটা পর্যন্ত জানে না যে এই বাংলা অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি, এখানে পলিটিক্যাল সায়েন্সের আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি যিনি প্রথম দিয়েছিলেন, তিনি স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সেখানে কাজ করবে। তো আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আজকে তোমাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো। ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবার ইচ্ছা আছে। তোমাদেরকে বক্তব্য শেষ করার আগে শুধু বলে যাই, আমার জন্ম যেখানে হয়েছিল সেটা এখান থেকে মাত্র 1 মাইল দূরে। আমি গ্যান্ডারিয়াতে জন্মলাভ করেছি এবং এই এলাকায় অনেক বাল্যকালের স্মৃতি আছে আমার। কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে এসে আমার মনে হয়েছে আমি সেই বাল্যকালের জায়গায় আবার ফিরে এসেছি। যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জুলাইয়ের শহীদরা অমর হোক।